স্বাস্থ্যের কালো তালিকাভুক্তি যেন প্রহসন, বিদেশে বসে টেন্ডার বাগিয়ে শত শত কোটি টাকা পাচার করছে বেঙ্গল সায়েন্টিফিক। সরবরাহ করেনি যন্ত্রপাতিও সক্রিয় সিন্ডিকেট। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার ছুটি পাবেন পোশাক শ্রমিকরা। কর্মস্থল ত্যাগ না করার আহ্বান, বোনাসের বিষয়ে সিদ্ধান্ত আরও কিছুদিন পর। এবং বন্যার প্রভাবে বাজারে লাগামহীন কাঁচা মরিচের দাম, সবজি বেচাকেনা কমায় হতাশ বিক্রেতারা। চাঁদপুরের আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময় বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। সিন্ডিকেট করে বিভিন্ন মেডিকেল কলেজ ও সরকারি হাসপাতালে যন্ত্রপাতি সরবরাহের নামে একের পর এক পুকুর চুরি করে কালো তালিকাভুক্ত বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি লিমিটেড এখনও কাজ করছে একই ভবনের পাশের ফ্ল্যাটে। আর এসবের সঙ্গে জড়িত জাহের উদ্দিন সরকার ও তাদের পরিবারের 3 ঠিকাদারি প্রতিষ্ঠান। বিদেশে বসেই একের পর এক টেন্ডার বাগিয়ে নিয়ে এরই মধ্যে পাচার করেছে কোটি কোটি টাকা। সিলিয়া সুলতানার রিপোর্ট। কালো তালিকাভুক্ত বেঙ্গল সায়েন্টিফিক অ্যান্ড সার্জিক্যাল কোম্পানি সিলগালা করলেও ফ্ল্যাটটি পরিবর্তন করে পাশের ফ্ল্যাটেই এখনও কাজ চলছে জোরে সোরেই। সিলগালা দরজাটির অপর পাশে এখন অন্য একটি কোম্পানি। তারা জানান 6 মাস আগে জিনিসপত্র সরিয়ে পাশের ফ্ল্যাটে অফিস শুরু করেন তারা। 2-3 দিন পরপরই তারা দরজা খোলেন। হংকংয়ে পারভেন কোম্পানি লিমিটেড নামে আরও একটি প্রতিষ্ঠান রয়েছে জাহের উদ্দিন সরকারের। সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের কেনাকাটায় স্বাস্থ্য অধিদপ্তরের অর্থ ছাড় দেয়া 132 কোটি টাকার ঠিকাদারি পাওয়া বেঙ্গল সায়েন্টিফিক কোম্পানি কোনো যন্ত্রপাতি সরবরাহ না করেই 30 কোটি টাকা পাচার করেছেন হংকংয়ে। এছাড়া দুদকের অনুসন্ধানে পাওয়া যায় 25% সম্পূরক শুল্ক দেওয়ার কথা থাকলেও সরকারি যন্ত্রপাতির কথা জানিয়ে শুল্ক দিয়েছেন মাত্র 1%। এই নিয়ে কথা বলতে চাইলে সময় সংবাদের সাথে কথা বলতে রাজি হননি হাসপাতালের প্রকল্প পরিচালক। যারা ক্রয় প্রক্রিয়ার সাথে থাকেন তারা আসলে দায়ী। চিকিৎসা শুধুমাত্র চিকিৎসক নয়, চিকিৎসা হচ্ছে টোটাল ব্যবস্থাপনা, অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি। এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, কাঙ্ক্ষিত যে জায়গাটা সে জায়গাটা আপনারা পৌঁছতে পারবেন না। শুধু তাই নয়, রংপুর মেডিকেলের 2018 সালের যন্ত্রপাতি কেনাকাটায় বেঙ্গল সায়েন্টিফিকের জাহের উদ্দিন সরকার অংশ নেন। সাথে আরও 3 প্রতিষ্ঠান অংশ নেন। এর মধ্যে মার্কেন্টাইল ট্রেড ইন্টারন্যাশনালের মালিক জাহের উদ্দিনের বাবা যথাক্রমে আব্দুস সাত্তার সরকার ও ছেলে আহসান হাবিবের নামে, এবং ইউনিভার্সাল ট্রেড কর্পোরেশনের মালিক আসাদুর রহমান, যিনি জাহের উদ্দিন সরকারের ভগ্নিপতি। পরিচয় গোপন করে পরস্পর যোগসাজশে সিন্ডিকেট করে সাজানো দরপত্র দাখিল করেন তারা। কিন্তু শর্ত অনুযায়ী যন্ত্রপাতি সরবরাহ না করে অপ্রয়োজনীয় ও নিম্নমানের ব্যবহার অনুপযোগী যন্ত্রপাতি সরবরাহ করে 4 কোটি টাকা হাতিয়ে নেন। একইভাবে এই সিন্ডিকেট সাতক্ষীরা মেডিকেল, রংপুর মেডিকেল, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে অন্তত 1.5 কোটি টাকা আত্মসাৎ করে। একটা হচ্ছে হেলথ মিনিস্ট্রি, একটা ফাইন্যান্স। এই ফাইন্যান্স মিনিস্ট্রিতে কবে টাকা দিচ্ছে এটাকে হেলথ থেকে তার কাছ থেকে এই টাকাগুলো যায় এবং তার দিক থেকে এই যে এরই মধ্যে বেঙ্গল সায়েন্টিফিকের জাহের উদ্দিনের নামে মামলা হলেও তার বাড়িতে গিয়ে জানা যায় গত কয়েক বছর তিনি আছেন দেশের বাইরে। কাগজপত্র বলছে তার অবর্তমানেই চলছে সব কার্যক্রম। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। 2020-21 অর্থ বছরে প্রায় 20% প্রবৃদ্ধি ধরে রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে $4,800 কোটি। বৃহস্পতিবার দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ে আয়োজিত ভার্চুয়াল সভায় এ লক্ষ্যমাত্রার কথা জানান বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। পণ্য বহুমুখীকরণ এবং সরকারি বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় লক্ষ্যমাত্রার চেয়ে অতিরিক্ত রপ্তানি আয় সম্ভব বলে মনে করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। বৈশ্বিক মহামারী করোনায় বিপর্যস্ত বিশ্ব অর্থনীতির চাকা, বাদ যায়নি বাংলাদেশও। বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় গেল অর্থবছরে তার আগের অর্থবছরের তুলনায় $7 বিলিয়ন কমে রপ্তানি আয় দাঁড়িয়েছে $40 বিলিয়ন। প্রধান রপ্তানি খাত পোশাক খাতেই 4 মাসে কমেছে $4.33 বিলিয়ন। মোট পণ্য রপ্তানিতে এপ্রিলেই রপ্তানি আয় কমেছে সর্বোচ্চ 82.85% পর্যন্ত। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বৃহস্পতিবার দুপুরে নতুন অর্থ বছরের জন্য রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন বাণিজ্যমন্ত্রী। প্রায় 20% প্রবৃদ্ধি ধরে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয় $48 বিলিয়ন। 8 বিলিয়ন যেটা আমরা বেশি ধরেছি,
সেটা 6 বিলিয়নই আরএনজি সেক্টর থেকে, এবং সেটা অ্যাচিভ করা সম্ভব। এ সময় রপ্তানি লক্ষ্যমাত্রা পূরণে পোশাক খাতে 10%, আইটি খাতে 20% প্রণোদনার দাবি জানান ব্যবসায়ীরা। কোথাও প্রণোদনার নামে কি আমরা দুর্নীতি করছি কিনা সেটাও আমি অনুরোধ করব বাণিজ্য মন্ত্রণালয়কে, অর্থ মন্ত্রণালয়কে খতিয়ে দেখার জন্য। লক্ষ্যমাত্রা বাস্তবায়নে প্রয়োজনে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের পাশাপাশি পোশাক খাতের প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের সহায়তার আশ্বাস দেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান। 30,000 থেকে যেহেতু 8,000 খরচ হয়েছে, আপনার ওখানে এখনো টাকা আছে, ওখান থেকে আপনারা আমার মনে হয় আগামী 3 মাসেরও স্যালারি নেওয়া যেতে পারবে। গেল অর্থ বছরের তুলনায় এবছর রপ্তানি লক্ষ্যমাত্রা কমানো হয়েছে $6 বিলিয়ন। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় সরকারি ছুটির সঙ্গে মিল রেখেই পোশাক শ্রমিকদের ছুটি দেওয়া হবে, তবে তাদেরকে কর্মস্থল ত্যাগ না করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে ঈদে তৈরি পোশাক শিল্প কারখানায় ছুটি, শ্রমিক কর্মচারীদের বেতন বোনাস দেওয়ার বিষয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে পোশাক কারখানা মালিকদের সংগঠন বিজিএমইএ, বিকেএমইএ, পুলিশের মহাপরিদর্শক সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইতোমধ্যে শ্রমিক কর্মচারীদের জুন মাসের বেতন পরিশোধ করা হয়েছে, তবে চলতি মাসের বেতন ও তাদের ঈদের বোনাসের বিষয়ে শ্রম মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে সিদ্ধান্ত নেবে বিজিএমইএ। সরকারের যে ছুটি, সেই ছুটি অনুযায়ী আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলি ছুটি দিবেন এবং সেটাই ফলো করবেন। আর বেতন ভাতা শ্রম মন্ত্রণালয় আরেকদিন তাদের সঙ্গে বসবেন, সেখানে বসে তারা কিভাবে দিবেন সেটা বেতনটা, জুলাই মাসের বেতনটা আর বোনাসটাও প্রচলিত নিয়ম অনুযায়ী যেভাবে ওনারা দিয়ে থাকেন সেটা দিয়ে দিবেন। করোনা পরিস্থিতিতে ব্যবসা চালু রাখতে গিয়ে বিপাকে পড়েছেন সিলেটের বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। জলাবদ্ধতায় শিল্প এলাকার রাস্তাঘাট চলাচল অনুপযোগী হয়ে পড়েছে, তবে সমস্যা সমাধানে আশ্বাস দিয়েছে বিসিক। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির। করোনার লকডাউনের কারণে পণ্য পরিবহন, বিপণন সহ নানা বিধিনিষেধের কারণে বিসিক শিল্পনগরীগুলোতে শিল্প কারখানা সচল রাখা সম্ভব হচ্ছে না। সিলেটের খাদিমনগর বিসিক শিল্পনগরীতে গিয়ে দেখা যায় অধিকাংশ শিল্প কারখানা বন্ধ। উৎপাদিত পণ্য বিপণনের পরিবেশ না থাকায় শ্রমিক কর্মচারীদের বেতন ভাতা দিয়ে ক্ষতির ঝুঁকি নিতে চাচ্ছেন না শিল্পের মালিকেরা। অবশ্য কয়েকটি প্রতিষ্ঠানে সীমিত পরিসরে উৎপাদন অব্যাহত রেখেছে। যে সমস্যাটা সেটা হলো কি, আপনি কি রোগের চিকিৎসা করবেন না মানুষকে খাওয়াবেন? আমরা এই সব কিছু চিন্তা করে আমাদের ফ্যাক্টরিটা খুলছি, যাতে আমাদের ওয়ার্কারদের বেতনটা ঈদের সময় যতটুকু পারি বোনাসটা দিয়ে ওদেরকে সচল রাখতে পারি। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরীর জন্য সরকার 50,000 কোটি টাকা প্রণোদনা দিয়েছে বলে জানালেন বিসিকের এই কর্মকর্তা। বিসিকের শিল্পনগরীগুলোতে যে সমস্ত শিল্প কারখানা, ক্ষুদ্র এবং মাঝারি টিপের যে শিল্প কারখানাগুলো স্থাপিত আছে, ওই সমস্ত শিল্প কারখানাগুলো পুনরায় চালু করার যে ওয়ার্কিং ক্যাপিটাল, সেই ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে তাদেরকে দেয়া হবে স্বল্প সুদ। ভয়াবহ এই সংকটে সরকারের এমন সহযোগিতাকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। সরকার যখন এত বড় একটা প্রণোদনা দিয়েছে, নিশ্চয়ই আমার বিশ্বাস যে এই প্রণোদনার যদি আমরা সুযোগ পাই, তাহলে আমরা আমাদের ফ্যাক্টরিটা চালাতে আমাদের অনেক একটা সহযোগিতা হবে। করোনার ক্ষয়ক্ষতি পুষিয়ে নিতে শিল্পের মালিকেরা ব্যাংক থেকে 4% সুদে এই প্রণোদনার ঋণ গ্রহণ করতে পারবেন। ঋণের অর্থের 5% সরকার ভর্তুকি দিবে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। টানা বৃষ্টি ও বন্যার প্রভাবে রাজধানীর বাজারে লাগামহীন কাঁচামরিচের দাম। এদিকে চাঁদপুরের আড়তে বেড়েছে ইলিশ সহ দেশীয় মাছের সরবরাহ। এই মুহূর্তে রাজধানীর মহাখালীতে আছেন রিপোর্টার শুভ খান এবং চাঁদপুরে আছেন রিপোর্টার ফারুক আহমদ। সরাসরি চলে যাব তাদের কাছে। শুরুতেই যাচ্ছি শুভ খানের কাছে। শুভ। ধন্যবাদ কাজল। আমি রয়েছি রাজধানীর মহাখালী কাঁচা বাজারে। তো আজকে সাপ্তাহিক ছুটির দিন, সে কারণে ক্রেতাদের আনাগোনা কিন্তু তুলনামূলক বেশি। তো আমরা এখানে এসে দেখতে পাচ্ছি যে কাঁচা বাজারের সবজির মধ্যে কিন্তু কাঁচামরিচের দামটা একটু বেশি বেড়েছে এবং গত সপ্তাহে হচ্ছে প্রতি কেজি কাঁচামরিচ প্রায় 30 থেকে 40 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকা পর্যন্ত। এছাড়া বেগুন বিক্রি হচ্ছে মানভেদে 50 টাকা থেকে 60 টাকা 70 টাকার মধ্যে। এছাড়া পটল সেগুলো 40 টাকা কেজি, শশা বিক্রি হচ্ছে 40 টাকা।
এছাড়া অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু 30 থেকে 50 টাকার মধ্যেই মোটামুটি পাওয়া যাচ্ছে। তবে কাঁচামরিচের দামটা একটু বেড়েছে। এর দাম বৃদ্ধির পেছনে আসলে এখানকার যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে পাহাড়ি ঢলে উত্তরাঞ্চলে বন্যা হয়েছে, সে কারণে কিন্তু কাঁচামরিচের যে ক্ষেতগুলো সেগুলো তলিয়ে যাচ্ছে। এছাড়া অন্যান্য যে এলাকাগুলো রয়েছে সেখানে টানা বৃষ্টির কারণে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচামরিচের আবাদ, সে কারণে দাম বেড়েছে। এছাড়া আমরা মাছের বাজারে একটু যদি দেখাতে চাই যে বড় সাইজের যে রুই মাছগুলো সেগুলো কিন্তু 300-350 টাকা বা 260 টাকা এর মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে রুই মাছ। তবে অন্যান্য মাছের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ছোট মাছ যেগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি। যেমনটি বলা যায় যে মলা মাছ সেগুলো প্রায় 650 থেকে 700 টাকা কেজি। এছাড়া যে অন্যান্য যে ছোট মাছগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলক বেশি, এবং যে বড় সাইজের যে মাছগুলো মোটামুটি সেগুলো নাগালের মধ্যে রয়েছে। তবে আমরা দেখতে পেয়েছি যে মাংসের বাজারে এখানে কিন্তু আসলে দামের কোনো হেরফের নেই, কিন্তু বেচা বিক্রি নিয়ে এখানকার যারা বিক্রেতা তারা কিন্তু খুব হতাশ। গরুর মাংস বিক্রি হচ্ছে 600 টাকা, খাসির মাংস 850 এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 150 টাকায়। তো মোটামুটি রাজধানীর মহাখালী কাঁচা বাজারের এই ছিল সবশেষ। আমরা এখন চলে যাব চাঁদপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। ফারুক। শুভ, আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি চাঁদপুরের সবচেয়ে বড় পাইকারি মাছের বাজার বড় স্টেশন মাছঘাট। আমি সকাল থেকে এই মাছ বাজারে অবস্থান করছি। আসলে এখানে সাগরমোহনায় ধরা পড়া ইলিশের ঝাঁক চাঁদপুরে সরবরাহ হচ্ছে, আর জেলেরা সেই মাছের চালান নিয়ে মূলত এখানে ফিরছেন। একই সঙ্গে ইলিশের সঙ্গে দেশি প্রজাতির রুই, কাতল, মৃগেল মাছেরও এখানে আমদানি বেড়েছে। আমি জেলেদের সাথে এবং মাছ ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে চাঁদপুরে এই যে ইলিশ আমদানি যে এখন যে আধিক্য, আসলে এটির প্রধান একটি কারণ হলো যে জোয়ার ভাটা এবং একই সঙ্গে বৃষ্টিপাত। আর বৃষ্টিপাতের কারণে মূলত ইলিশের ঝাঁকটা তখন সাগর ছেড়ে মোহনার দিকে ছুটে আসে, আর মোহনার দিকে যখন ছুটে আসে তখন জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশে ধরা পড়ে। আর সেই ইলিশটি এর ভালো দাম পেতে মূলত চাঁদপুরের পাইকারি বাজারে ফিরে, কারণ চাঁদপুরের ইলিশের একটা প্রসিদ্ধি আছে। যদিও এখানকার স্থানীয় পদ্মা মেঘনায় ইলিশের তেমন দেখা মিলছে না, তারপরে সাগর মোহনায় ধরা পড়া যে ইলিশগুলো, বিশেষ করে নোয়াখালী, ভোলা এবং বরিশাল অঞ্চলের যে ইলিশগুলো এখানে ফিরছে সেগুলো চাঁদপুরের ইলিশের সাথে সঙ্গে কিছুটা মিল আছে। ফলে আকার ভেদে এই ইলিশ এখন এখান থেকে দেশের বিভিন্ন বাজারে ফিরছে। আজকে আমি ব্যবসায়ীদের সাথে কথা বলে জেনেছি যে চাঁদপুরের সর্বোচ্চ বড় আকারের যে ইলিশ, বিশেষ করে 1 কেজির উপর যেটি আছে 42 থেকে 44 হাজার টাকা মন, আর 1 কেজির মধ্যে যেটি আছে এটি 34 থেকে 36 হাজার টাকা মন। সবশেষে 500 থেকে 600 গ্রামের যে ইলিশগুলো আছে সেগুলো 20 থেকে 22 হাজার। আর দেশি প্রজাতির মাছের কথা যদি বলি, আকার ভেদে 6 থেকে 10 হাজার টাকা পর্যন্ত মন বিক্রি হচ্ছে। এই ছিল আমার কাছে চাঁদপুরের মাছ বাজার থেকে সবশেষ তথ্য। কাজল। রাজধানী মহাখালী কাঁচা বাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী শুভ খান, এবং চাঁদপুর থেকে ইলিশের বাজারে সরবরাহের সবশেষ জানাচ্ছিলেন ফারুক আহমেদ। প্যাকেজের নামে জোর করে ক্রেতাদের চিনি নিতে বাধ্য করার অভিযোগ উঠেছে টিসিবি ডিলারদের বিরুদ্ধে। অনেক জায়গায় নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে শুরু হয় পণ্য বিক্রিও। ডিলারদের যুক্তি, গুদাম থেকে পণ্য পেতে দেরি হয়। টিসিবির নির্দেশনা অনুযায়ী সকাল 10টা থেকে রাজধানীর নির্ধারিত 40টি স্পটে ন্যায্য মূল্যে পণ্য বিক্রি শুরু করবে ডিলাররা। অথচ বৃহস্পতিবার সরেজমিন, ফার্মগেট, খামারবাড়ি, শ্যামলী, বসিলা র্যাপ ক্যাম্প, মিরপুর 1 ও মিরপুর 10 সহ কয়েকটি স্পটে নির্ধারিত সময়ের চেয়ে 1.5 থেকে 2 ঘন্টা পর শুরু হয় টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম। এর মধ্যে শ্যামলী স্পটে গিয়ে দেখা গেল প্যাকেজের আওতায় ডাল, চিনি ও তেল বিক্রি করছেন দায়িত্বপ্রাপ্ত ডিলার, যা নিয়ে ক্ষুব্ধ ক্রেতারা। আমার লাগবে ডাল আর তেল, ঠিক আছে, চিনিটা ওরা বাধ্যতামূলক দিতেছে। এইটা না নিলে আমার এটা দিবে না, বাধ্যতামূলক আমার নিতে হয়েছে। আমি 100 টাকা ধার করলাম, ধার করে নিলাম। ক্রেতাদের অভিযোগের বিপরীতে অদ্ভুত যুক্তিও দেখালেন বিক্রয় প্রতিনিধি। 3 আইটেম আছে, 3 আইটেমে নিতে হয়, আর না তো যে ঝামেলা হয়, পরে যে চিনি লিয়ে বয়ে থাকতে, চিনির কাস্টমার নাই, খালি ডাইলার তেল লিয়ে জায়গা পাবলিক। এবার তালিকা অনুযায়ী প্রতিদিন রাজধানীর ভিন্ন ভিন্ন স্থানে পণ্য বিক্রি করছেন ডিলাররা। ভিন্ন ভিন্ন স্পটে যাচ্ছি আমরা, এক একদিন এক জায়গায়, এক জায়গায় দিলে ওই একই এলাকার লোকই প্রতিদিনই পাচ্ছে, আর এক একদিন এক জায়গায় দিলে সমস্ত এলাকার লোকই সবাই পাচ্ছে। তবে সামাজিক দূরত্ব মানতে ডিলারদের কোনো নির্দেশনাই মানছেন না পণ্য কিনতে আসা ক্রেতারা। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। নামতার বাহাদুর শান্ত প্রকৃতির মালিকের নির্দেশে বসা থেকে উঠে দাঁড়ায়, পা ওঠায়, যেন রিমোট নিয়ন্ত্রিত। স্বাভাবিক খাবারেই বেড়ে উঠেছে, তবে ফ্যানের বাতাস ছাড়া ঘুমাতে পারে না। গোসলে লাগে সাবান, শ্যাম্পু। কিশোরগঞ্জের কোরবানির বাজারে সবার নজর এখন কৃষক আব্দুল বারিকের 1000 কেজি ওজনের বাহাদুরের দিকে। কিশোরগঞ্জ প্রতিনিধি নূর মোহাম্মদের তথ্য, ছবিতে রিপোর্ট।
৩.৫ বছর আগে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আমলিতলা বাদে শ্রীরামপুর গ্রামে আব্দুল বারিকের খামারে একটি ফ্রিজিয়ান জাতের গাভীর পেটে জন্ম নেয় ব্রাহ্মা জাতের এই ষাঁড়টি। নাম রাখা হয় বাহাদুর। খামারে তাকে ঘিরে সারাক্ষণ চালু রাখতে হয় বৈদ্যুতিক ফ্যান। নিয়ম করে শ্যাম্পু দিয়ে গোসল দিতে হয় দুবেলা। ঘাস, কুড়া, খৈল, ভুসি সহ স্বাভাবিক খাবারই প্রিয় বাহাদুরের। বারিকের পরম মমতায় বেড়ে উঠেছে বাহাদুর। পরিবারের সবাই তার যেন বন্ধু। এটা আমার গাভীর গরু, অল্প বয়স 3.5 বছর বয়স হয়েছে, এই পর্যন্ত পালতাছি। আমার সন্তানের লাগানি আমি বড় করছি, আমার খুব কষ্ট আমি বিক্রি করে দিই। আব্দুল বারিকের সাথে বাহাদুরের গড়ে উঠেছে দারুণ সখ্যতা। বারিকের কথা মতো আচরণ করে বাহাদুর। নির্দেশ পেলেই বসা থেকে উঠে দাঁড়ায়, পা তুলে দেখায়। বাহাদুরের ওজন দাঁড়িয়েছে 1000 কেজিতে। কুরবানির ঈদ সামনে, তাই কদর বেড়েছে বাহাদুরের। বিশাল উচ্চতা ও ওজনের কারণে বাহাদুরের নাম ছড়িয়ে পড়েছে। এত বড় গরু আমি আর এই এলাকায় কোনোদিন আর দেখি নাই। প্রাণী সম্পদ বিভাগের সহযোগিতায় উন্নত প্রজাতির দেশি ষাঁড় বাহাদুরকে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালন পালন করে কুরবানির জন্য প্রস্তুত করা হয়েছে। ব্রাহ্মা প্রজাতির গরু এবং আমি আশা করতেছি এই বছর এই কুরবানিতে উনি ন্যায্য মূল্য পাবেন। বাহাদুরের দৈর্ঘ্য 8 ফুট 4 ইঞ্চি, উচ্চতা 5 ফুট 3 ইঞ্চি আর বুকের বেড় প্রায় 8 ফুট। তার দাম হাঁকা হচ্ছে 10 লাখ টাকা। তবে বিক্রির জন্য হাটে তোলা হবে না। সময় সংবাদ, কিশোরগঞ্জ। রাজস্ব আদায়ে আগামী আগস্ট থেকে 1 লাখ পিস ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস ইএফডি মেশিনের ব্যবহার শুরু করবে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। বৃহস্পতিবার ইভ্যাট কার্যক্রমের উদ্বোধন শেষে কথা বলেন এনবিআর চেয়ারম্যান। আগামীতে সবকিছু অনলাইনে পরিশোধ বাধ্যতামূলক করা হবে বলেও জানান তিনি। অনলাইনে টিন ও ভ্যাট সার্টিফিকেট করা সহ বিভিন্নভাবে করদাতাদের সুবিধা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এবার করদাতাদের আরও সহজভাবে কর পরিশোধ করতে অনলাইনে নতুন সেবা সংযোজন হলো ইভ্যাট। বৃহস্পতিবার সেগুনবাগিচায় এনবিআর ভবনে আনুষ্ঠানিকভাবে ইভ্যাট কার্যক্রমের উদ্বোধন করে চেয়ারম্যান রহমাতুল মনিম বলেন, এখন থেকে ব্যাংকের মাধ্যমে নিজস্ব অ্যাকাউন্ট ব্যবহার করেই অনলাইনে ভ্যাট পরিশোধ করতে পারবেন করদাতারা। ইন্টিগ্রেটেড ভ্যাট অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম আইভাস প্রকল্পের মাধ্যমে পাইলটিং শেষে এই কার্যক্রম শুরু করেছে এনবিআর। প্রাথমিকভাবে এইচএসবিসি, প্রাইম ও মিডল্যান্ড এই 3টি ব্যাংকের মাধ্যমে ই পেমেন্ট করতে পারবেন করদাতারা। রাজস্ব আদায়ের ক্ষেত্রে সারা বিশ্বেই অটোমেশনের দিকে গেছে। এটি যেমন আমাদের রাজস্ব আদায়ের খরচ কমাবে, অন্যদিকে রাজস্ব আদায়ের পরিমাণও বাড়াবে। সো আমরা এই ডিজিটাল, সব ধরনের ডিজিটাল পদ্ধতি রাজস্ব আদায়ের ক্ষেত্রে যা যা আছে ইন্ট্রোডিউস করার জন্য সক্রিয় আছে। এদিকে করোনার কারণে কাজ বন্ধ থাকায় আগামী আগস্ট মাস থেকে পাইলট প্রকল্প হিসেবে 1 লাখ ইএফডি মেশিন ব্যবহার শুরু করার প্রত্যাশা ব্যক্ত করেন এনবিআর চেয়ারম্যান। প্রথম দফায় আমরা অল্প কিছু সংখ্যক মেশিন দিয়ে পাইলটিং দেব এবং সেই অল্প কিছু সংখ্যক মেশিন দেব আমরা। আমি বলে দিয়েছি যে বিভিন্ন ধরনের বিজনেসে, কিছু হয়তো মুদি দোকানে, কিছু হয়তো ডিপার্টমেন্টাল স্টোরে, কিছু হয়তো খাবারের দোকানে, এইভাবে বিভিন্ন সেক্টরে আমরা এই ইএফডি মেশিনটা প্রথমে দিয়ে পাইলটিং করব। আইভাস প্রকল্পের আওতায় ইতিমধ্যে রেজিস্ট্রেশন, রিটার্ন ও ট্যাক্স পেয়ার অ্যাকাউন্ট মডিউল 3টি বাস্তবায়ন করা হয়েছে। এই পেমেন্ট কার্যক্রম এটি এগিয়ে নেওয়ার জন্য কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি কাশেম ড্রাই সেলের শেয়ার কারসাজিতে 3 প্রতিষ্ঠান ও 2 ব্যক্তিকে প্রায় 4,90,00,000 টাকা জরিমানা করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। বৃহস্পতিবার বিএসইসির 732তম কমিশন সভায় এ জরিমানা করা হয়। এছাড়া সভায় পুঁজিবাজার থেকে উত্তোলিত টাকা যথাযথ ব্যবহার না করে কমিশনে মিথ্যা তথ্য প্রদান করায় কাটরালি টেক্সটাইলের ব্যবস্থাপনা পরিচালক সহ পরিচালকদের মোট 3.5 কোটি টাকা জরিমানা করেছে বিএসইসি। কমিশন সভায় অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড 10 টাকা অভিহিত মূল্যের প্রাথমিক গণপ্রস্তাবের মাধ্যমে 1.5 কোটি শেয়ার ছাড়ার মধ্য দিয়ে 15 কোটি টাকা উত্তোলনের আবেদন অনুমোদন করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। স্বাস্থ্যের কালো তালিকাভুক্তি যেন প্রহসন, বিদেশে বসে টেন্ডারে বাগিয়ে 100 কোটি টাকা পাচার করেছে বেঙ্গল সায়েন্টিফিক। সরবরাহ করেনি যন্ত্রপাতিও সক্রিয় সিন্ডিকেট। সরকারি ছুটির সঙ্গে মিল রেখে ঈদুল আজহার ছুটি পাবেন পোশাক শ্রমিকরা। কর্মস্থল ত্যাগ না করার আহ্বান, বোনাসের বিষয়ে সিদ্ধান্ত আরও কিছুদিন পর। এবং বন্যার প্রভাবে বাজারে লাগামহীন কাঁচা মরিচের দাম, সবজি বেচাকেনা কমায় হতাশ বিক্রেতারা। চাঁদপুরের আড়তে বেড়েছে ইলিশের সরবরাহ।
এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে ও সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। সঙ্গে থাকুন সময়ের।